হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমাদের ট্রাভেল সিরিজের 4th ডে। আজকে আমরা বান্ধবঘাট থেকে চলে এসেছি। এখন আমরা রওনা দিয়েছি কানার উদ্দেশ্যে। আমরা গতকাল রাত্রেই গাড়ি করে চলে এসেছিলাম উমারিয়া স্টেশনে। উমারিয়া স্টেশন থেকে আমরা ওখান থেকে ট্রেন ধরে জবলপুর চলে আসি। জবলপুর থেকে এখন আমরা বাস নেব। বাসে করে আমরা যাব মুক্কি গেটের উদ্দেশ্যে। জবলপুর থেকে এখানে আপনার যে খাটিয়া গেট আছে, মানে যেটা কানহা কিসলি জোনের জন্য যায়, সেই গেটের জন্য আপনারা ডাইরেক্ট বাস পাবেন, কিন্তু মুক্কি গেটের জন্য ডাইরেক্ট বাস কিন্তু নেই। তো সেই জন্য আমরা ব্রেক জার্নি করে যাব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। গতকাল রাত্রে 10টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি উমারিয়া স্টেশনের উদ্দেশ্যে। বিকেল 5টার পর থেকে বান্ধবঘাট থেকে উমারিয়া যাওয়ার জন্য কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট চলে না। তো সেই জন্য আমরা রাত্রেবেলা ডিনার সেরে গাড়ি ভাড়া করে পৌঁছে গেলাম উমারিয়া স্টেশনে। হোটেল থেকে আমাদের গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এবং গাড়ি ভাড়া নিয়েছিল 1200 টাকা। বিকেল 5টার আগে যদি আপনারা বান্ধবঘাট থেকে বেরিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন ডাইরেক্ট উমারিয়া পর্যন্ত যাওয়ার জন্যে। রাতের বেলায় অনেক ওয়াইল্ড অ্যানিমেলসই জঙ্গলের বাইরের এরিয়া, মানে এই রাস্তার সারাউন্ডিংয়ে চলে আসে। তো আমরাও বেশ আশায় চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হরিণ ছাড়া আর বেশি কিছুই চোখে পড়েনি। হরিণের চোখগুলো রাতের অন্ধকারে জ্বলজ্বল করছিল। ফাইনালি অ্যাপ্রক্সিমেট 1 আওয়ার জার্নি করে আমরা পৌঁছে গেলাম উমারিয়া স্টেশনে। উমারিয়া থেকে রাতের ট্রেন ধরেই আমরা পৌঁছে যাই জবলপুর একদম আর্লি মর্নিংয়ে। সকাল 5:30 বাজে আমরা পৌঁছে গেছি জবলপুর স্টেশনে। এখান থেকে আমরা যাবো এম্পায়ার টকিজ। এখানে সামনেই বাস স্ট্যান্ড রয়েছে। এই বাস স্ট্যান্ড থেকে আমরা কানার উদ্দেশ্যে কী বাস পাওয়া যাচ্ছে দেখি গিয়ে। ডাইরেক্ট যদি মুক্কি গেটের বাস না পাই তাহলে ব্রেক জার্নি করে যেতে হবে। চলুন যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি এম্পায়ার টকিজ বাস স্ট্যান্ডের এখানে, একদম ফাঁকা জায়গা। অ্যাকচুয়ালি জবলপুর বাস স্ট্যান্ডটা এখান থেকে আরোটা দূরে, মোটামুটি অ্যারাউন্ড 6 কিলোমিটার দেখলাম। তো স্টেশনের কাছে এই বাস স্টপটা আছে, এখান থেকে আপনি সমস্ত রকমের বাস পেয়ে যাবেন। এই এম্পায়ার টকিজ এর ডিস্টেন্স কিন্তু স্টেশন থেকে খুব বেশি না, অ্যারাউন্ড 900 মিটার। তো আপনার কাছে যদি লাগেজ বেশি না থাকে সেক্ষেত্রে আপনি হেঁটেই চলে আসতে পারেন। আমরা একটা অটো করে নিলাম, 3 জনের জন্য ভাড়া নিল 50 টাকা। আমাদের কাছে লাগেজ বেশি ছিল তাই আমরা অটো করলাম, আর হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগলো। এবার এখান থেকে মুক্কি গেটে ডাইরেক্টলি বাস পাওয়া যায় না আমাকে বললো। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা লোক বললো ডাইরেক্ট মুক্কি গেটের জন্য পাওয়া যায় না, তো ব্রেক করতে হবে। এখান থেকে যাবো মন্ডলা, মন্ডলা থেকে দেখতে হবে মুক্কির জন্য কি পাওয়া যায়। চলুন যা যায়। কানাতে মেন 4টে কোর জোন রয়েছে, কানহা, কিসলি, সারি আর হচ্ছে মুক্কি। তো কানহা কিসলির জন্য আপনাকে যেতে হবে খাটিয়া গেট, যেটার দূরত্ব এই জবলপুর থেকে প্রায় 137 কিলোমিটার। আর মুক্কি গেটের দূরত্ব এখান থেকে প্রায় 177 কিলোমিটার। তো এখান থেকে যে আমরা মন্ডলা যাচ্ছি, মন্ডলার দূরত্ব অ্যারাউন্ড 92 কিলোমিটার। বাকি প্রায় এখনও ওই 80 কিলোমিটার মতো আমাদের ট্রাভেল করতে হবে। তো দেখতে হবে ওখান থেকে কী ফেসিলিটিস পাওয়া যায়। ওখান থেকে ব্যাহার পর্যন্ত যাওয়া যায়, বা ওখান থেকে মোচা পর্যন্ত যাওয়া যায়। মোচা থেকে ব্যাহার, ব্যাহার থেকে মুক্কি। ডাইরেক্ট যদি বাস পাই সেটা সবচেয়ে বেটার হবে। তো দেখে নিই, ডাইরেক্ট যদি বাস পাওয়া যায় তো ডাইরেক্ট মুক্কি থেকে, ডাইরেক্ট মন্ডলা থেকে মুক্কি চলে যাবো। আমাদের এই ট্রাভেলটা যেহেতু বাজেট ট্রাভেল হচ্ছে, তাই আমরা এরকম ট্রেন বাসে করে ট্রাভেল করছি। না হলে আপনারা যদি কানহা যেতে চান, কানহার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনারা দুটো পাবেন। একটা হচ্ছে জবলপুর, আর দ্বিতীয় হচ্ছে গন্ডিয়া। গন্ডিয়া থেকে, গন্ডিয়া কানহার উল্টো দিকে পড়ে, গন্ডিয়া কানহার উল্টো দিকে পড়ে, আর জবলপুর ঠিক উল্টো দিকটাতে। গন্ডিয়া থেকে দূরত্ব 140-50 কিলোমিটারের মতো, আর জবলপুর থেকে দূরত্ব 170 কিলোমিটারের মতো। তো কানহা যাওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে, যদি আপনার কাছে টাকার কোনো প্রবলেম না থাকে, বেস্ট উপায় হচ্ছে ডাইরেক্টলি আপনারা জবলপুরে আসুন, জবলপুর থেকে গাড়ি ভাড়া করে ডাইরেক্টলি চলে যান। সেক্ষেত্রে আপনার খরচা হতে প্রায় 5 থেকে 6 হাজার টাকা খরচা হতে পারে। আদারওয়াইজ আপনারা এরকম আমাদের মতো বাসে ট্রাভেল করতে পারেন, যেখানে আপনারা পার হেড খুব বেশি থেকে বেশি 600 থেকে 700 টাকার মধ্যে পৌঁছে দিতে পারবেন কানহা। সকাল 6টা বাজে আমাদের মান্ডলার বাস চলে এসছে, আর ছেড়েও দিল বাস। এখান থেকে বললো 2.5 ঘন্টা মতো সময় লাগবে। কিছুদিন যাওয়া যাক, দেখি 2.5 ঘন্টায় পৌঁছতে পারি নাকি আরেকটু বেশি সময় লাগবে। গিয়ে দেখা হচ্ছে মান্ডলা। তো আমরা এসে পৌঁছেছি মন্ডলাতে, অ্যারাউন্ড 2.5 ঘন্টা মতো সময় লাগলো। এবার এখান থেকে যাচ্ছি আমরা বিচিয়া।
এখান থেকে মোচার বাস দেখলাম অনেক পরে রয়েছে, প্লাস ওখান থেকে গেলে ঘুরেও যেতে হবে। সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি বিছিয়া। বিছিয়া থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার হচ্ছে মুক্কি গেট। তো ওখান থেকে আমরা দেখি বাস বা অটো বা গাড়ি কিছু একটা ব্যবস্থা করে নেব। বিছিয়াতে পৌঁছে আমরা একটা ছোট ম্যাজিক গাড়ি পেয়েছিলাম, যেটা ভাড়া করে আমরা রওনা দিলাম মুক্কি গেটের উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখা ভালো, বিছিয়া থেকেও কিন্তু আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, কিন্তু বাসের টাইমিংটা অনেক বেশি, প্রায় 2.5 ঘন্টার উপরও টাইম লাগে। আর এই ম্যাজিক গাড়ি আমাদেরকে বলেছিল প্রায় 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। সেই জন্য আমরা ম্যাজিক গাড়িতে করে চলে যাই, কারণ বিকেলের সাফারিটাও আমাদের করার ছিল। তাই আমরা তাড়াতাড়ি এই গাড়ি ভাড়া করেই রওনা দিলাম। এই গাড়ি আমাদের থেকে ভাড়া নিয়েছিল 1000 টাকা। যদিও গাড়ি আমাদের বলেছিল 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, কিন্তু পৌঁছতে আমাদের সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুক্তি গেটের এখানে। কানাতে যে হোটেলে আমরা উঠেছিলাম সেটা ছিল গ্র্যান্ড টাইগার রিসর্ট। চলুন একটা রুম ট্যুর করিয়ে দিই। তো এটা হলো রিসর্টের আউটসাইড। এরকম এক একটা বিল্ডিং রয়েছে, এক একটা বিল্ডিংয়ে 4টে করে রুম রয়েছে দেখতে পাচ্ছেন, এক নিচে দুটো উপরে দুটো। আর প্রত্যেক রুমগুলোই কিন্তু একই রকমের, এখানে কোনো ডিফারেন্ট রুম নেই। রুমগুলো একবার টোর করিয়ে দিই আপনাদেরকে। তো এটা হলো বেডরুম, এবং একটা কিং সাইজের বেড পাবেন, এবং একটা বসার মতো সোফা এরিয়া রয়েছে। আর উপরে ফ্যান, সঙ্গে আপনার হ্যারিকেন রয়েছে, মানে এগুলো কাইন্ড অফ বাল্ব অ্যাম্বিয়েন্ট লাইট দিয়েছে, সঙ্গে টিভি থাকবে। আর এই দিকটা হচ্ছে বাথরুম এরিয়া। বাথরুম এরিয়ার মধ্যে ফার্স্টে আপনি গিয়ে পাবেন এখানে ড্রেসিং এরিয়া, বিশাল একটা মিরর রয়েছে। আর এখানে একটা কাভার্ড পেয়ে যাবেন, এখানে জামা কাপড় রাখতে পারবেন। আর এটা হলো টয়লেট। টয়লেটটা একবার দেখায়, বিশাল সাইজের টয়লেট। মানে এই টয়লেটটা বাদ দিয়ে এখানে একটা চাইলে রুম করে দেওয়া যেত। এটা বাথ এরিয়া, এই পাশে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, এখানে একটা বিশাল মিরর আর বেসিন দেওয়া রয়েছে প্রত্যেক। আর এখানে হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, ওখানেও হ্যান্ড ওয়াশের জন্য দেওয়া রয়েছে, টাওয়েলস দেওয়া রয়েছে এখানে, আর হাত মোছার জন্য এখানে টাওয়েলস দেওয়া রয়েছে। ভেতরে এরকম একটা ছোট্ট মানে কফি টেবিলের মতো রয়েছে, দুদিকে দুটো চেয়ার রয়েছে, এখানে বসে কফি এনজয় করা যায়। এরকম একটা ওয়ার্কিং ডেস্ক আর একটা চেয়ারও রয়েছে, এখানে বসে ল্যাপটপে কাজ বা কোনো লেখালেখির কাজ চাইলেও এখানে করতে পারেন। এই পাশে সোফার ঠিক পাশে বিশাল এক উইন্ডো রয়েছে, চাইলে উইন্ডো খুলে আপনারা উইন্ডো থেকে বাইরের দিকে তাকিয়ে দেখতে পারেন। এরকমভাবে গ্লাস পোর্শন দেওয়া রয়েছে, আর তারপরে এখানে নেট পোর্শনও দেওয়া রয়েছে। নেট পোর্শনটা ওপেনেবল, মানে কখনো ওপেন এয়ার চাইলে নেট পোর্শন খুলে দিতে পারেন, আর বাকি গ্লাস পোর্শন থেকে বাইরের ভিউ এনজয় করতে পারেন। তো এই রুমটার আমাদের ট্যারিফ পড়ছে 6000 টাকা 3 জনের জন্য, ইনক্লুডিং ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। প্রত্যেকটা রুমের বাইরে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুটো চেয়ার, একটা টেবিল। ইভিনিংয়ের টাইমে এখানে বসে বেশ আড্ডা দেওয়া যাবে, স্ন্যাক্স চাইলে এনজয় করতে পারেন, টি কফি, মোটামুটি বেশ সন্ধ্যাবেলা আড্ডা মারার জন্য ভালো জায়গা। আমি যে এখন প্রাইসটা বললাম 3 জনের 6000 টাকা, এটা 3 জনের জন্য। আপনারা যদি দুজন আসেন, মানে কাপল যদি হন বা দুজনও হতে পারেন, সেক্ষেত্রে এই প্রাইসটা হবে 4500 টাকা ইনক্লুডিং ফুড। আর উইদাউট ফুডও আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে প্রাইস হবে 3800। তবে যে প্রাইসে মানে এক্সট্রা প্রাইস দিলে ফুড আসে, সেই প্রাইসটা আমার মনে হয় দিয়ে দিলে বেটার, কারণ মাত্র 700 টাকার ডিফারেন্সে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই পেয়ে যাবেন দুজনের জন্য। আর এখানে সব রুমেই এসি রয়েছে। আমি যে রুমটা দেখলাম এক্ষুনি, সেই রুমটাতে পার্টিকুলার এসি নেই, 3টে রুমে এসি নেই, বাকি সব রুমে এসি রয়েছে। আর যে প্রাইসটা বললাম এটা ইনক্লুডিং এসি কিন্তু। হ্যাঁ, তবে এই প্রাইসিংটা চেঞ্জ হতে পারে। এটা আমি উইন্টারের প্রাইস বলছি, কাইন্ড অফ সিজন বলতে পারেন। যখন সামারের টাইম থাকে তখন পিক সিজন, মানে যখন অ্যানিম্যাল সাইটিং সবচেয়ে বেশি হয়, তখন কিন্তু এই প্রাইস চেঞ্জও হতে পারে। তো এটা আপনারা মানে কনফার্ম করে নেবেন আসার আগে, বা অনলাইনে চেক করে নিতে পারবেন। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি একদম মুক্তি গেটের পাশে। আর মুক্তি গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাকে পারমিট চেক করাতে হয়। আর এখান থেকে আপনাকে জিপসি অ্যালট করা হবে, গাইড অ্যালট করা হবে। তারপরে আপনারা এখান থেকে
জিপসি নিয়ে সাফারির জন্য চলে যেতে পারবেন। ভেতরে টিকিট কাউন্টারে টিকিট চেক করিয়ে জিপসি কাউন্টার থেকে আমাদের জিপসির নাম্বার নিতে বললো। তো এটা জিপসি কাউন্টার, এখানে জিপসির নাম্বার নিতে এসেছি। এখান থেকে নিয়ে আবার ভেতরে মেন টিকিট কাউন্টারে যাব, আবার ওখান থেকে আমাদের চার্জেসগুলো নেওয়া হবে। দেখি আমাদের সাথে আরও 3 জন এক্সট্রা আছে কিনা। টোটাল আমরা সিঙ্গেল সিট বুক করেছিলাম 3টা, দেখা যাক কী হয়। তো কানাডা সাফারি করার জন্য ফার্স্টে আপনাকে পারমিট বুক করতে হয়। অনলাইন পারমিট বা অফলাইন পারমিট বুক করতে পারেন। অনলাইনে পারমিট বুক করলে কিছুটা এরকম দেখতে লাগবে। এর উপর পারমিটটাকে অফিসে নিয়ে গেলে আপনাকে এখান থেকে গাড়ির নাম্বার দেওয়া হবে, আর তার সাথে গাড়ির যে চার্জ 3000 টাকা সেটা নেওয়া হবে। আর এখানে যেহেতু আমরা 3 জন আছি এই মানে এতে, তো 3 জনের জন্য আমাদের 1230 টাকা পারমিট চার্জ লেগেছে। 6 জন হলে 2450 টাকা লাগবে। আর গাইড আর জিপসির মোটামুটি 3500 টাকা। এবারে এটা যেহেতু সিঙ্গেল সিট বুকিং রয়েছে, তো আপনার যদি 3 জন থাকে তো 3 জন মিলে এই টোটাল যে কস্টটা সেই কস্টটা বেয়ার করতে হবে। আদারওয়াইজ 6 জন থাকলে 6 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে কস্টটা। আর যদি একজনও বুকিং করে সেক্ষেত্রে জিপসির চার্জ 3000 আর গাইডের চার্জ 500 সেটা তো দিতেই হবে। তার সাথে পারমিট চার্জ 410 টাকা একজনের দিতে হবে। তো এই হিসাবে আপনি একটু ক্যালকুলেট করে নিতে পারেন আপনারা যতজন আছেন সেই হিসাবে বুকিং করতে পারেন। বা আপনারা চাইলে ডাইরেক্ট পুরো ফুল জিপসি বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে পুরো ফুল জিপসির টাকা দিয়ে দিতে হবে। এই টিকিট কাউন্টারের সামনে দেখুন একটা সেলফি জোন কাইন্ড অফ বানানো হয়েছে। এখানে পিছনে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন না ফটো তুলতে পারেন। আর ভেতর দিয়ে এন্ট্রিটা হচ্ছে কিছুটা এই রকম। ভেতরের জায়গাটা বেশ সুন্দর। এই পাশে একটা ক্যান্টিন রয়েছে ডান দিকে, আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই দিকে। এই দিক দিয়ে ঢোকে বাঁ দিকে গেলে টিকিট কাউন্টার, আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গেলে সুভেনিয়ার শপ। আর টিকিট কাউন্টারের পাশে এখানে ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনের এখানে কী ধরনের খাবার দাবার আর কত কী প্রাইসিং সেটা আপনারা একবার দেখে নিন। এই টিকিট কাউন্টার থেকে আপনাকে অনলাইন পারমিট ভেরিফাই করিয়ে তারপরে যেতে হবে এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ঠিক এই পিছন দিকে গিয়ে ওই ডান দিকে গেলে ওখানে আপনারা জিপসি কাউন্টার দেখতে পাবেন। অফলাইনে টিকিট বুকিংয়ের জন্য আপনাদের এই কাউন্টারে চলে আসতে হবে। আমি দেখলাম একটাই টাইমিং দেওয়া আছে সন্ধ্যে 5টার সময়। সন্ধ্যে 5টার সময় লাইনে দাঁড়ালে 6টা থেকে মানে যে ফর্ম সেই ফর্মটা দেওয়া চালু হবে। তারপর ফর্ম ফিল আপ করে আপনি মানে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমরা সাফারি থেকে ঘুরে এসে ট্রাই করব, দেখি কালকে সকালেরটা পাই কিনা। 2:31 বাজে এক এক করে লাইন দিয়ে সব জিপসি গাড়িগুলো এখানে গেটের গেটের ঠিক সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছে। এবারে সব এক এক করে এন্ট্রি করবে 2:45 বাজলে। 2:45 বাজে এক এক করে জিপসিগুলো এন্ট্রি স্টার্ট করছে। আস্তে আস্তে আমাদের গাড়িও এন্ট্রি করলো মুক্কি গেট দিয়ে, আর আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। আমাদের এই ভারতবর্ষে অনেক রিজার্ভ ফরেস্টই রয়েছে, কিন্তু প্রত্যেকটা রিজার্ভ ফরেস্টেরই বৈশিষ্ট্য আলাদা। এই যে আমরা বান্ধবগড় থেকে ঘুরে এলাম, বান্ধবগড়ের বেশ কিছু জায়গায় হিলি এরিয়াজের মধ্যে পড়ে, কিন্তু কানহাতে আবার সেরকম কোনো হিলি এরিয়াজ নেই, পুরোটাই সমতল এরিয়া, আর তার মধ্যেও বিশাল বিশাল গ্রাসল্যান্ড রয়েছে। আমার তো ইচ্ছে রয়েছে ভারতবর্ষের এই প্রত্যেকটা রিজার্ভ ফরেস্ট একবার করে অন্তত ঘুরে দেখা। আপনাদের এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, কানহার মতো যেসব টাইগার রিজার্ভ রয়েছে সেই সমস্ত জায়গায় যে সাফারিগুলো হয় তাতে ড্রাইভার এবং গাইডের প্রথম প্রায়োরিটি থাকে টাইগার দেখানো। মানে এই সব জঙ্গলে সাধারণত মানুষেরা বাঘ দেখতেই আসে, বাকি অন্যান্য প্রাণীরা তো ইজিলি দেখা যায়, কিন্তু বাঘ দেখাটা অনেকটা লাকের ব্যাপার। তাই প্রথমটায় গাইড এবং ড্রাইভাররা বাঘের খোঁজ করে। বাঘ দেখাতে যদি গাইড এবং ড্রাইভার সাকসেসফুল হয় তাহলে ট্যুরিস্টরাও খুব খুশি মনে ফিরে যায়, কিন্তু সবসময় তারা সাকসেসফুল হয় না, অনেক সময়ই তারা ব্যর্থ হয়ে থাকে। খোঁজ করতে করতে কিছুটা এগিয়ে দেখলাম বেশ কয়েকটা জিপসি দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম হয়তো টাইগার দেখা গেছে, কিন্তু দুঃখের বিষয় এখানে টাইগার নয়, এরা একটা পাখির ছবি তুলছিল, আর এটা ছিল একটা ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। ঈগল দেখে আবার আমরা আমাদের বাঘের খোঁজ শুরু করলাম, যদিও কোনো রকম অ্যানিম্যাল কল, বাঘের পাগমার্ক কিছুই দেখতে পারছিলাম না। তবে কিছুটা এগিয়ে আমরা কানহার আরেকটা মেইন অ্যাট্রাকশন বারাসিংহার দেখা পেলাম। বারাসিংহাকে কানহার মেইন অ্যাট্রাকশন বলা হয় কারণ বারাসিংহা মধ্যপ্রদেশের এই কানহাতেই সবচেয়ে বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায়। তাছাড়াও একসময় এই বারাসিংহা প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছিল। এদের বারাসিংহা নামটা এরা এদের সিংয়ের জন্য পেয়েছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বারাসিংহার সিংগুলো কাউন্ট করলে টোটাল 12টা নাম্বার হয়, তাই এদের নাম বারাসিংহা।
কানার জঙ্গলে গেলে আপনারা যেমন দেখতে পাবেন উঁচু উঁচু শাল গাছ, তেমনই এখানে দিগন্ত বিস্তৃত তৃণভূমিও আপনারা দেখতে পারবেন। আর এই দীর্ঘ তৃণভূমি থাকার কারণে এখানে হরিণের সংখ্যাও প্রচুর রয়েছে। বারাসিঙ্গা ছাড়াও এখানে সাম্বার ডিয়ার এবং স্পটেড ডিয়ার, এছাড়াও বার্কিং ডিয়ারও কিছু সংখ্যায় আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দীর্ঘ তৃণভূমি ছাড়াও এখানে কিন্তু জায়গায় জায়গায় বিশাল জায়গা জুড়ে জলাশয়ও রয়েছে। আর এই জলাশয়ের কাছাকাছি জায়গাগুলোতেই বিশেষ করে এই বারাসিঙ্গাদের দেখা যায়, কারণ এই জলের তলায় এক ধরনের অ্যালগে হয়, যেগুলো এই বারাসিঙ্গার প্রধান খাদ্য। এইখানেও দেখুন জলের মধ্যে বসে একটা মেল একটা ফিমেল বারাসিঙ্গা জল থেকে সেই অ্যালগে খেতে ব্যস্ত। অনেকক্ষণ ধরেই কোনো দিক থেকেই কোনো টাইগারের খবর আসছিল না, তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো রকম কল আসছে কিনা সেটা শোনার চেষ্টা করলাম। কোনো রকম কল না শুনতে পেয়ে অগত্যা আবার এগোতে থাকলাম আমরা। চারিদিকে ঘুরতে ঘুরতে বেশিরভাগ শুধু হরিণই চোখে পড়ছিল, আর অন্যরকম কোনো প্রাণী কিন্তু চোখে পড়ছিল না। হঠাৎই এক জায়গায় আমাদের গাইড এবং ড্রাইভার দাঁড় করিয়ে দেখালো একটা গাছের মধ্যে বাঘের নখের আঁচড়। আপাতত বাঘ দেখতে পায়নি, তাই বাঘের এই নখের আঁচড় দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। ঠিক এই গাছের পাশেই একটা ফিঙে পাখি দেখতে পেলাম। এটা ছিল র্যাকেট টেল রঙ্গ। নর্মাল যে ফিঙে পাখিগুলো দেখতে পাই তার লেজটা অনেকটা মাছের আকৃতির, কিন্তু এটার লেজটা দেখুন একটু অন্য ধরনের। এই সব করতে করতেই হঠাৎই বাঘের মুভমেন্টের খবর আসলো, আর খবরটা পাওয়া মাত্রই আমাদের ড্রাইভার দাদা গাড়ির ঝড়ের বেগে সেই দিকে ছুটে নিয়ে চলল। জায়গা মতো পৌঁছানো মাত্রই দেখলাম আমাদের পাশাপাশি আরও চারিদিক থেকে অন্যান্য জিপসিরা একই জায়গায় এসে জড়ো হয়েছে। সবাই সব দিক থেকে খবর পেয়ে ঠিক একই জায়গায় এসে হাজির হয়েছে, শুধুমাত্র একটাই বাসনা, বাঘ দেখার ইচ্ছা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। অ্যানিমেল কলস কন্টিনিউ চলতে থাকছে, কিন্তু বাঘ এখনও বেরোয়নি। এরই মাঝে হঠাৎ করে দেখতে পেলাম বাঘ জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার একদিক থেকে জঙ্গলের আরেক দিকে ঢুকে পড়ল। খুবই অল্প সময়ের জন্য, মাত্র 10 থেকে 15 সেকেন্ডের আমরা দেখা পেলাম বাঘের। এরপরে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম জঙ্গল থেকে বাঘ যদি বেরোয় সেই আশায়, কিন্তু এরপর বাঘ আর বেরোয়নি। অগত্যা আমরা এখান থেকে বেরিয়ে অন্যদিকে রওনা দিলাম। সন্ধে প্রায় হয়ে এসেছিল, সাফারির সময়ও শেষ হয়ে এসেছিল, তাই আমরা ফেরার পথ ধরলাম। ফেরার পথে আরও বেশ কিছু হরিণ দেখতে পেলাম। হরিণরাও দেখলাম রাস্তার ধার ছেড়ে এবার আস্তে আস্তে জঙ্গলের ভেতরের দিকে চলা শুরু করেছে। এই সাফারিতে আমাদের সবচেয়ে বেশি দেখা মিলল হরিণের। এছাড়া বাঘ অল্প নামমাত্র দেখতে পেলাম, তাছাড়া অন্যান্য প্রাণী বেশি কিছু দেখতে পাইনি। তবে ভাগ্য ভালো বারাসিঙ্গাটা আমরা দেখতে পেয়ে গেছিলাম, কারণ বারাসিঙ্গা অ্যাটলিস্ট না দেখতে পেলে আরও মন খারাপ হয়ে যেত। এটা কালকের মর্নিং এর কারেন্ট টিকিটের জন্য লাইন দিয়েছে। এবার দেখা যাক কটা টিকিট দেওয়া হয় এখান থেকে। সাফারি সেরে আগামীকালের কারেন্ট টিকিট কেটে আমরা আবার ফিরে গেলাম রিসর্টে। কালকের ক্যান্টার সাফারির টিকিট আমরা পেয়েছি, জিপ সাফারি পাইনি। যাই হোক, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। তো রাতের ডিনার করতে আমরা চলে এসেছিলাম আমাদের রিসর্টে। তো ডাইনিং হলটা কিছু এইরকম দেখতে, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, আর ওয়ার্ম হোয়াইট লাইটের জন্য খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে। তার সাথে এখানে টেবিলগুলো এরকমভাবে সাজানো, আর খাবারগুলো এরকমভাবে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে বুফে সিস্টেমে। যদিও এখনও খাবারগুলো দেওয়া হয়নি, দিয়ে দেবে বললো এক্ষুনি। কী কী খাবার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যেসব খাবারগুলো সেগুলো কিন্তু আমাদের ইনক্লুডেড রয়েছে, আর আলাকাতে আপনারা অর্ডার করতে পারেন, মানে এক্সট্রা করে কোনো আইটেম যদি লাগে সেটাও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন। খাবারের স্টার্টিং হলো স্যুপ দিয়ে, ক্লিয়ার স্যুপ, চিকেন মোস্ট প্রবাবলি নেই, তাও খেতে মোটামুটি ভালোই লাগছে। চিকেন দেখতে পাচ্ছি না। ভেজ স্যুপ গোলমরিচ টোলমরিচ দেওয়া, এই সময় খুব দরকার ছিল, ঠান্ডা লেগেছে, খেতে বেশ ভালোই লাগে। সঙ্গে স্যালাড দিয়েছে। তো ওখানে মন করছে করা শুরু হয়ে গেছে। এখানে চিকেন দিয়েছে, চিকেন কষা, রাইস দিয়েছে, আর পনির, মটর পনির,
আর এখানে দিয়েছে হচ্ছে ফুলকপির তরকারি। এরপরে রাইস আর রুটির মধ্যে যে কোনো একটা আমি রাইস চেয়ে নিলাম। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আপনারা দেখবেন মর্নিংয়ের ক্যান্টাস সাফারির এক্সপিরিয়েন্স, জিপ সাফারির এক্সপিরিয়েন্সও দেখালাম, ক্যান্টাস সাফারির এক্সপিরিয়েন্স আর খরচা কত কী সব ডিটেলস থাকবে ওই ভিডিওতে। তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটি খুব ভালো কাটুক।